বাড়িতে ফিরতে দেরি হতো। এখন মনে হয় কেন, আমি তো একটু তাড়াতাড়ি ফিরলে আরও কিছুটা ভালো সময় কাটাতে পারতাম। 10টা অবধি ঘুমোচ্ছি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, মানে ড্রিঙ্ক করা বাড়িয়ে দিয়েছিলাম, পেটের জন্য সিনেমা হলে টিকিটও ব্ল্যাক করেছি। যারা ওই রিল করে, অভিনয়ের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তুমি একটা দমদার আর্টিস্ট, তুমি বলবে যে হ্যাঁ আমি আছি, তারা আমাকে প্রায় পাঁজা কোলা করে তুলে ট্রেনে ঢুকিয়ে দিল। ঘনসাদা। দূরদর্শনে বিবাহ অভিযানে গনসার চরিত্র তাঁকে করে তোলে জনপ্রিয়। থিয়েটার, ধারাবাহিক, নন ফিকশন, সিনেমা মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ার। 1.5 বছর আগে হঠাৎই স্ত্রী সোনালী চক্রবর্তীর মৃত্যু তাঁকে সম্পূর্ণ একা করে দেয়। কাজের সূত্রে মেয়ে মুম্বাইয়ে থাকায় হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটে এখন একাই দিন কাটে অভিনেতার। আনন্দবাজার অনলাইন পৌঁছল তাঁর ফ্ল্যাটে। সেখানে ছবিতে একইভাবে রয়েছেন সোনালী, গলায় পছন্দের হার, ছবির পাশে রাখা সোনালীর প্রিয় পারফিউম, আর টুকরো টুকরো স্মৃতির কোলাজ বাঁধিয়ে রাখা। স্ত্রীর কথা বলতে গিয়ে গলা ধরে এলো অভিনেতার, আড়ালে চোখ মুছলেন শঙ্কর। কেমন আছেন? আছি আর কি, মোটে ভালো থাকতে হয়, কিছু তো করার নেই, মানে ওই আছি, ঠিক আছে। সেই বিবাহ অভিযান থেকে শুরু আপনার জার্নি। আজ ফিরে দেখলে কি মনে হয়? লড়াই কিন্তু শেষ হয়নি, এখনো চলছে। আর বিবাহ অভিযান থেকে অ্যাকচুয়ালি লোকে আমাকে চিনেছিল, কিন্তু আমি তার আগে দূরদর্শনে কাজ করেছি, মানে আমি সিরিয়াল করেছি, দূরদর্শনে নাটক করেছি, আমি ওদের অডিশন দিয়ে পাস করা আর্টিস্ট ছিলাম দূরদর্শনের। ভারত প্রেম কথা, রবীন্দ্রনাথের ছোট গল্প, এরকম দুটো এপিসোডে আমি করেছিলাম এবং লিড রোলই করেছিলাম। তারপরে মুন্সী প্রেমচাঁদের গল্প। 34 বছর পরেও মানুষ বলেন যে দাদা আপনার বিবাহ অভিযান দেখেছিলাম, গনসা আপনার অসাধারণ অভিনয় হয়েছিল। তো সেটা একটা সাংঘাতিক ভালো জায়গা, যেটা হচ্ছে যে এতদিন পরেও মানুষ মনে রেখেছেন আমাকে। ওই বুঝতে পারলাম কি করে, আমি গেছি, মনে আছে আমার, মোহামেডান ইস্ট বেঙ্গল খেলা, ইয়েতে গেছি, যুবভারতীতে গেছি। তো বেরিয়ে আমরা এসছি ওই গুরুদাস ব্যানার্জি হল্ট, আমি তখন খড়দায় থাকি, তো ওইখান থেকে আমি ট্রেন ধরবো। কিছু ছেলে ওরা খেলাই দেখতে গিয়েছিল, তারা আমাকে প্রায় পাঁজা কোলা করে তুলে ট্রেনে ঢুকিয়ে দিল। ঘনসাদা বলে ঢুকিয়ে, ওই এখানে একজন বসেছিলেন তাকে তুলে দিল টেনে, ভাই উড়ুন ঘনসাদা বসবে বলে আমাকে ওখানে বসিয়ে, এবং আমাকে ওই ডায়লগ বলুন ডায়লগ বলতে হতো। ডায়লগ শেষ হয়ে গেল এক সময়, আর মনে নেই কিছু, তখন আমাকে স্ট্যামার করে করে কথা বলতে হচ্ছে ওদের সঙ্গে আর কি। আচ্ছা। খড়দায় সে নামার সময় সবাইকে সরিয়ে টরিয়ে চলুন ঘনসাদা নামবে, লোকেরাও সব যারা দেখেনি হয়তো তখন, তারা তো বুঝতেই পারছে না ব্যাপারটা কি। তো এরা এটা করেছিল। এটা তার মধ্যে একটি ছেলে বারবার চিঠি লিখত, তখন খুব চিঠি লেখার চল ছিল, তো ও চিঠি লিখতো, আমি উত্তর দিতাম না। আমার সব মানে একবার লিখলো যে এইবার অন্তত একটা উত্তর দিন, না হলে আমি লোকের কাছে মুখ দেখাতে পারছি না যে আমি আপনাকে চিনি। তো তারপরে আমি উত্তরটা দিয়েছিলাম। চক্র রেলে শুটিং করছি আমরা, সেখানে শতাব্দী রায় রয়েছে, তাপস পাল রয়েছে, চিৎকার করছে গনসা গনসা করে লোকেরা, মানে এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল হঠাৎ করে ওটা। সেইখান থেকে আস্তে 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 অজস্র সিরিয়াল করেছি, তারপরে ছবি করেছি, আজকে এসে তবে হ্যাঁ ওই মনে হয় যে হয়তো যে জায়গাটায় আমার পৌঁছানোর কথা ছিল সেটা আমি পৌঁছতে পারিনি, বা আবার পৌঁছেছি, আমার কিছুই ছিল না, সেখান থেকে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনার যতটা কাজ করা উচিত ছিল, ইন্ডাস্ট্রি আপনাকে ততটা ব্যবহার করলো কি? এখনও তো আমাকে কাস্ট করা হয় বেশিরভাগ ছবি। আমি এই দুদিন আগেই কয়েকদিন আগে আমি ছবি ছেড়ে দিলাম। আপনার একটা 2 দিনের কাজ আছে, ভাই অনেক হয়েছে এসব, আর আমি কাজ করব না, যে
পেটের জন্য সিরিয়াল করতে হয় তাহলে আমি সিরিয়ালই করবো, আর আমি এই কাজ করবো না, আপনারা আর এগুলো নিয়ে আসবেন না আমার কাছে। তো আফসোস তো আছেই, বাট এই মানে রিসেন্টলি আমি একটা রেস্টুরেন্টে গিয়ে আশিসের সঙ্গে দেখা, আশিস বিদ্যার্থী, তো ও বললো যে তোমার ইন্টারভিউ আমি দেখেছি শঙ্কর, কেন তুমি একটা দমদার আর্টিস্ট, তুমি বলবে যে হ্যাঁ আমি আছি, বর্তমান আমি আছি আছি আমি আমি আমার খুব ভালো লেগেছিল ওর কথা। অনেক দিন পরে দেখা হলো, খুব মজা হলো, মানে বসে অনেক কথা হলো আর কি। ধারাবাহিকের একাল সেকাল কিভাবে দেখেন? না দেখো, সেটা হচ্ছে যে আগে একটা মাত্র চ্যানেল ছিল দূরদর্শন, তো লোকেরা সেটাই দেখতো, সেটা দেখতে বাধ্য হতো, এবং তখন সাহিত্য নিয়ে কাজ হতো। তো এখন একটু ড্রয়িং রুম ড্রামায় চলে এসেছে, আর অনেকগুলো চ্যানেল ন্যাচারালি লোকের অপশন হয়ে গেছে, এটা না দেখলে ওটা, না দেখলে ওটা। এখন তো আরও ওটিটি চলে এসেছে, এই সিরিয়ালকেও হয়তো ভাবতে হচ্ছে যে এটা করলে হবে না ওটা করলে হবে, এই খানিকটা এরকম হয়েছে। তখন একটা সিরিয়াল অনেক দিন ধরে চলতো, লোকেরা ভীষণ, এবং 14-15 টিআরপি টাচ করেছে। এখন কিন্তু বোঝাই যায়, টিআরপি দেখলেই বোঝা যায় দর্শক অনেকটা ভাগ হয়ে গেছে, এবং দেখাও কমিয়ে দিয়েছে, ওটিটি বেশি দেখছে না। আমি বারবার বলতাম যে টেলিভিশনে অ্যাকচুয়ালি না স্টার হয় না, মানে যে কোনো একটা নতুন ছেলে বা মেয়েকে নিয়ে তুমি করছো, গল্পটাই আসল সেখানে। ইষ্টি কুটুমের বাহা, তারপরে মায়ের ওই বাচ্চাটি তিথি সাংঘাতিক জায়গায় চলে গিয়েছিল, আজকে তাদের মানুষ ভুলতে বসেছে আর কি। তারা যেহেতু নেই, মানে ওই টেলিভিশনেও সবসময় তোমাকে থাকতে হবে এবং লিড জায়গায় থাকতে হবে। আগে 1000-1500 পর্বেরও ধারাবাহিক তৈরি হয়েছে, এখন অনেক ধারাবাহিকই 2 মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। কারণটা কি? চ্যানেল একটু টিআরপি ফল করলেই ঠাকুর দুম করে বন্ধ করে দিচ্ছে। মানে লীলা গাঙ্গুলির মতো একজনের সিরিয়াল বালিঝড় 2 মাসে না 2.5 মাসে বন্ধ হয়ে গেছে, এটা তো ভাবা যায় না। এটা তো ওনার জীবনে বোধহয় প্রথম হয়েছে এটা। চ্যানেলের কিছু করার নেই, মানে তাদেরও তো, তারা টাকা ঢালছে, যেহেতু ব্যবসা, সেই টাকাটা তো তুলতে হবে। বরিশালের বর কলকাতার কোণের মতো নন ফিকশন শো আর হলো না কেন? শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়, ওরা কিন্তু খুব জোর দিয়েছিলেন এই নন ফিকশনটা খুব পপুলার হয়ে গিয়েছিল সেই সময়। এই তুমি ধরো আমাদেরটা, আমি আর সোনালি করতাম, বরিশালে বর কলকাতার কোণে, কাঞ্চন করতো জনতা এক্সপ্রেস, এইরকম ঋতুপর্ণ ঘোষ করতো, এবং ঋতুপর্ণ মানে ও ছিল, এবং সঙ্গে একজন কেউ সেলিব্রিটি, তার সঙ্গে আড্ডা হতো, সেটা ছিল। এখন আর লোকেরা ওইভাবে নন ফিকশন দেখতে চাইছে না, সে পাল্টায়, দর্শকের রুচি তো পাল্টায়, সময় পাল্টায়। এর আগেও কিন্তু বাংলা টেলিভিশন নাটক যেগুলো, সেগুলো খুব পপুলার ছিল একসময়। এই বুস্টার লাগিয়ে আমরা দেখতাম আর কি, যাদের বাড়িতে বুস্টার, আমার বাড়িতে টিভি ছিল না, কারণ আমি আজকে কি খাবো, খেয়েছি, কালকে কি খাবো আমার চিন্তা করতে হতো, তো টিভি কেনা তো দূরের কথা। তো আমার বন্ধুর বাড়িতে টিভি গিয়ে দেখতাম আর কি, ওদের বাড়িতে বুস্টার ছিল। এই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কিসের অভাব বলে মনে হয়? আমি ওদের একটা কথা বলতে চাই যে তুমি যখন এই প্রফেশনে এসছো, তখন অভিনয়টার প্রতি একটু জোর তোমাকে দিতেই হবে। আমি সিরিয়ালের কথা বলছি, সিরিজে কিন্তু ভালো ভালো ছেলে মেয়ে আসছে, থিয়েটার থেকে আসছে, কিন্তু এরা এই সিরিয়ালে যারা ওই রিল করে তাদের মধ্যে থেকে বাছা হচ্ছে, ছবিতে একটু সুন্দর দেখতে তাকে নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু তার অভিনয়ের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এরা যদি একটু অভিনয়টা শিখে আসতেন বা অভিনয়ের প্রতি একটু জোর দিতেন, এখানে এসেও শেখা যায় যদি সিরিয়াস হয়, যে স্ক্রিপ্টটা যখন দেওয়া হচ্ছে তখন যদি ঠিক করে পড়ে নেওয়া হয়, সে সেটে এসে এই কী আছে কী লাগছে, ডিরেক্টর চেঁচিয়ে যাচ্ছে, তখন সে সিন দেখছে। তো আবার যখন সে ইন্টারভিউ দিচ্ছে বলছে আমি রেডি হয়ে সেটে আসি, মিলছে না, কথা মিলছে না, কিন্তু আমি যখন সেটে দেখছি তখন সেটা মিলছে না। তো এদের আমি বলবো যে রিল করার ছেড়ে দিয়ে, মানে হ্যাঁ রিলে প্রচুর জনপ্রিয়তা পাওয়া যায় হঠাৎ করে,
রোজগারও নাকি হয় আমি শুনেছি। তো সেটা ঠিক আছে, সেটা আমি খারাপ বলছি না। আমার অত ফলোয়ার্স নেই, কাজে আমার হিংসে করার কোনো কারণ নেই আর কি ওদের। এটাও করো, কিন্তু পাশাপাশি অভিনয়টার প্রতি একটু যত্নবান হও। না হলে কিন্তু তুমি যদি থাকতে চাও এই প্রফেশনে, তাহলে তোমাকে এটা করতে হবে, 5 বছর ভাই টিকে থাকতে হবে। যদি না পাও তাহলে আস্তে আস্তে ঝাপসা হয়ে যাবে, চলে যাবে, আউটফোকাস হয়ে যাবে। চাকরি, বিয়ে এবং অভিনয় জীবন কতটা চড়াই উতরাই পেরোতে হয়েছে? বিয়ে যখন করেছি তখন সেরকম কিছু ছিল না। আমি ওই একটা দুটো নাটক করতাম, মানে নাটক মানে দূরদর্শনের নাটক, যেখান থেকে টাকা পাওয়া যায়। থিয়েটার করতাম উৎপল দত্তের দলে, পিএলটি, মানে আমার গুরু, তার কাছেই আমি হাঁটা চলা শিখেছি, তার সঙ্গে পাশে দাঁড়িয়ে অভিনয় করেছি। তো সেখান থেকে তো টাকা পাওয়া যেত না, ওই কল শোতে 100 করে টাকা দিত। সেটাও আমার কাছে অনেক ছিল, মানে বেশ কিছুদিনের ছাতু খাওয়া, মানে আমি 8 আনার ছাতু খেয়ে দিন কাটিয়েছি। রবীন্দ্র ভারতীতে পড়তাম, সেখানে হয়তো খিদে লেগেছে, 8 আনার ছাতু খেয়েছি, খেয়ে তারপরে রিহার্সালে এসেছি টালিগঞ্জে। ওই 100 টাকা আমার কাছে অনেকটা ছিল। তারপরে সোনালির সঙ্গে আলাপ হলো রবীন্দ্র ভারতীতে। সোনালি কিন্তু আমাকে মানে কি বলবো, প্রচুর নাচের টিউশন করতো। ও যা টাকা পেত, যা সব আমাকে দিয়ে দিত, নিয়ে গিয়ে ভালো জামা প্যান্ট সব কিনে দিত, ভালো সেলুনে নিয়ে যেত। বলুন কী সব চুল কাটা কোথা থেকে, তো ভালো সেলুনে চলো, সে সব খরচা ওই দিত, ওই টাকা দিত। সে সময় খুব কষ্টের মধ্যে চলতে হয়েছে। তারপরে চাকরিটা পেলাম আমি। চাকরিটা পাওয়ার পরে একটুখানি হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। 10টা 5টা চাকরি করবো না বলে ছেড়ে দিয়েছিলাম, কেরানির চাকরি করবো না। তারপরে এখানে যখন সেই সিরিয়াল করে খেতে শুরু করলাম, তখন মনে হতো এই রে চাকরি ছেড়ে কোথায় এলাম। কারণ করতে চেয়েছিলাম তো সিনেমা, ছবি, সেইটা তো আফসোস রয়ে গেছে যে ছবিতে সেরকমভাবে আমি কাজ পাইনি। আপনার জীবনে স্ত্রী অর্থাৎ সোনালী চক্রবর্তীর প্রভাব? আমাকে ভদ্রলোক বানিয়েছে। আমি পেটের জন্য সিনেমা হলে টিকিটও ব্ল্যাক করেছি। তো আমরা তিনজন ছিলাম, আমরা যেতাম ওই ফ্রন্ট রো যে টিকিট 75 পয়সা, সেই টিকিটটা কাটতাম। তো সেই কাজও করেছি। সেখান থেকে সোনালি আমাকে ভদ্রলোক বানিয়েছে, নিয়ে এসছে এখানে। আরেকটা জিনিস, থিয়েটার, মানে রবীন্দ্র ভারতীতে কাজ করতে গিয়ে, মানে পড়তে গিয়ে আমি কুমার রায়, মনোজ মিত্র, এদের ক্লাস করেছি, এদের ক্লাস প্রোডাকশনে অভিনয় করেছি। তো সেখান থেকে কিন্তু পরিবর্তনটা হয়েছে আমার। মেয়ে তো বাইরে থাকে, নিশ্চয়ই মিস করেন? আমরা লাকি যে এই মেয়েটা আমাদের, কারণ ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, কোনোদিন ওর জন্য টিচার রাখা হয়নি, নিজে নিজে সব করেছে। তো সেই জায়গা থেকে ও কিন্তু প্রায় একা একা বড় হয়েছে আর কি। এখান থেকে ও আমাকে না জানিয়ে বম্বে সেন্ট জেভিয়ার্সে একটা ইন্টারভিউ দেয় স্কাইপে, সেটা তারপরে বলে বাবা আমি এটা পেয়েছি, আমি যাব। এবং তারপরেও আমি থেকে গেছে, সুপারভাইজিং প্রডিউসার হিসেবে কাজ করছে, চাকরি করছে। ও থাকলে খানিকটা ওর সঙ্গে সময় কাটে, তারপরে ও আবার নিজের মতো চলে যায়। তো সেটা আছে। তার বাইরে আমি ধরো কাজের বাইরে থিয়েটার আমাকে আবার নতুন করে খানিকটা সময় আমি থিয়েটারে দিতে পেরেছি। থিয়েটারে থাকলে ভুলে থাকা যায়। অসুবিধা হয় খুব যখন কাজের পরে রাত্রে বাড়ি ফিরি, তখন ওই ঘরটায় গেলে, ওই বিছানা, তখন ভীষণ একা লাগে, নেই পাশে, খারাপ লাগে, ভীষণই একা লাগে। মাঝখানে তো ভেবেছিলাম যে বাড়িটাই ছেড়ে দেবো। তখন মেয়ে বললো একদম করো না, একদম করো না, এখানে অনেক মানুষ আছে, তোমার আশেপাশে অনেক পরিচিত বন্ধুবান্ধব আছে, তোমার কিছু হলে তারা তোমাকে, সত্যি তাই, এখানে ভীষণ, এই সোসাইটিতে একটু ভালো, ওরা এখানে প্রচুর ডাক্তার আছে, তাদের সঙ্গে তারা কিন্তু একটা ফোন করলেই চলে আসে। আমার সেই জন্য আর ছাড়িনি বাড়িটা, মাঝখানে ভেবেছিলাম ছেড়ে দেবো। স্মৃতিও রয়েছে সবচেয়ে বড় কথা, সেটা তো আছেই, কিন্তু সেটা একটু ভারাক্রান্ত করে দেয় আর কি।
স্ত্রীর কোনো অপূর্ণ ইচ্ছা রয়ে গেল? আরও হয়তো বেশ কিছু ভালো সময় আমরা একসঙ্গে কাটাতে পারতাম, সেই সময়টা হয়তো দেওয়া হয়নি। সে তো মনে হয়, নিশ্চয়ই মনে হয়। আর ও খুব ঘুরতে ভালোবাসত, ভীষণ ঘুরতে ভালোবাসত। এই খুব শরীর খারাপ তখনও মানে ভীষণ বলল, চলো না একটু পুরী যাই, একটু পুরী যাই, আমাকে নিয়ে চলো। কিন্তু ওর তখন যাবার মতো অবস্থা ছিল না, নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। তো সেইটা একটু আফসোস রয়ে গেছে যে এত ঘুরতে ভালোবাসতো। কত মানুষ বিদেশ যাচ্ছে, আমি খালি সংসারের পেছনে আসলে আমি ওই টাকা নষ্ট করেছি প্রচুর। মানে গাড়ি আমার একটা বাজে নেশা ছিল, গাড়ি ঘোড়ে আমি 6 মাসে নতুন গাড়ি বেচে দিয়েছি, এরকমও হয়েছে। তো সেইটা আফসোস রয়ে গেছে যে ওকে নিয়ে অনেক ঘুরতে পারতাম, অনেক জায়গায় যেতে পারতাম, যাইনি। এখন তো এই বন্ধুদের সঙ্গে পুরী যাওয়ার কথা আমার খারাপ লাগছে যে এতবার বলেছিল পুরী যাবে, এবার আমি যাবো একা। আমি জানি খুবই ঝামেলা হবে, আমার কষ্ট হবে। তো মেয়ে বললো তুমি যাও, কতদিন করে থাকবে, যাও। স্ত্রীর না থাকা আপনার জীবন কতটা বদলে দিল? তখন কি হতো, কাজের পরেই কোথাও সব বন্ধুবান্ধব চলো ওখানে বসি চল। বাড়িতে ফিরতে দেরি হতো। এখন মনে হয় কেন, আমি তো একটু তাড়াতাড়ি ফিরলে আরও কিছুটা ভালো সময় কাটাতে পারতাম। এখন আর ওইগুলো ভালো লাগে না, চলে আসি, বাড়িতেই চলে আসি। তো ও চলে যাওয়ার পরে না কীরকম একটা হলো, আমি ঘুম থেকে দেরি করে উঠতাম, কাজ না থাকলে উঠতামই না, 10টা অবধি ঘুমোচ্ছি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, মানে ড্রিঙ্ক করা বাড়িয়ে দিয়েছিলাম সেই সব। এখন ওইটা একেবারে প্রায় বন্ধ করেছি, সে ছেড়ে দিয়েছি এগুলো।